আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে দাবি। কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনের প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলাকারীরা ফ্যাসিস্ট বাহিনীর বলে মন্তব্য। আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ছাড় অনিশ্চিত, এখনই না পেলেও চলবে বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মানিকগঞ্জের সিংগাইরে শতবিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চ মূল্যের শাকসবজি চাষ, কৃষিতে বড় বিনিয়োগের প্রয়োজন, নিশ্চয়তা মন্তব্য। এবং হোম অফ ক্রিকেটের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম 3 ওভারে 2 ওপেনারকে হারিয়ে চাপে টিম টাইগার্স। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল সই না করলেও এর পথ উন্মুক্ত, তবে এতে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন, যার যাত্রা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। তিনি আরও জানিয়েছেন, সনদের স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে যে বিশৃঙ্খলা হয়েছিল তার তদন্ত হচ্ছে। জুলাই যোদ্ধা ছাত্র নামধারী কিছু লোক ঢুকেছিল, তারা ফ্যাসিস্ট বাহিনীর বলেও মন্তব্য করেছেন তিনি। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। আবাসন ও চিকিৎসা ভাতা বাড়ানো সহ 3 দফা দাবিতে রাজধানীতে কালো পতাকায় মিছিল করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে হাইকোর্টের সামনে সড়কে বিক্ষোভ করেন তারা। সে সময় সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। কর্মসূচির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিও চলছে। 5 অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা 3 দফা দাবিতে আন্দোলন শুরু করেন। ঋণ ছাড়ে নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরে কর্তাদের সঙ্গে বৈঠকে এমন ধারণাই দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অবশ্য বলছেন, এখনই ঋণের কিস্তি না পেলেও চলবে। ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন রিজভি নওয়াজ। বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। 2023 সালের জানুয়ারিতে নেওয়া $4.7 বিলিয়ন সঙ্গে পরে যুক্ত হওয়া 80 কোটি, সব মিলে $5.5 বিলিয়ন ঋণের পরবর্তী কিস্তি নিয়ে কথা হয়েছে। তবে স্বস্তির খবর মেলে নাই। টানাপোড়েন অবশ্যই আছে, সেটা হচ্ছে যে ইলেকশন সাইকেল ভার্সাস পলিসি সাইকেল, এখানে দুটো একটা অনেক সময় একটু সংঘর্ষই হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এখন যেটা হয়েছে যে ইস্যুটা আসছে, আমরা বলছি যে ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। রাইট। এবং এই ক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে, উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমিটমেন্ট, সেটাও আন্ডারস্ট্যান্ডেবল।
তো আমরা এই অবস্থা থেকে আছি বর্তমানে। আইএমএফ যদি ঋণ ছাড় না করে তবে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্য উন্নয়ন সহযোগীদের সিদ্ধান্ত গ্রহণে। সময় তো আইএমএফ প্রোগ্রামে থাকতে হবে, এবং তো কোনো মানে দাসখত দিয়ে তো আমরা আসি নেই, তাই না? আমরা আমাদের ইকোনমিক পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আইএমএফ টাকা দরকার না। আমাকে যদি বলে আমি বলবো যে না, টাকার দরকার, আমাদের হয়তো পলিসি সাপোর্টের দরকার আছে, আমাদের হয়তো কিছু কিছু জায়গায় তার একটা পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে সহায়তা করতে পারে। কিন্তু টাকা হলে ভালো, ক্ষতি নেই, কিন্তু টাকা যে আমাদের থাকতেই হবে, দিতে সার করাতেই হবে, এই বাধ্যবাধকতাটা আমরা অনুভব করি না। $5.5 বিলিয়ন ঋণের মধ্যে $3.6 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। এবার বাংলাদেশের জন্য সমাপনীটা ততটা সুখকর নাও হতে পারে, কারণ আইএমএফ ঋণের পরবর্তী কিস্তি ছাড় করবে কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও আইএমএফ এর এই অর্থ বাংলাদেশের জন্য একেবারে অপরিহার্য নয়, কিন্তু অন্য উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থাগুলো আইএমএফ এর এই সিগন্যালটি কিভাবে নিবে সেটি একটি বড় প্রশ্ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। মানিকগঞ্জের সিঙ্গারে আব্দুর রউফ মজনু নামে এক উদ্যোক্তা প্রায় 100 বিঘা জমিতে বিনিয়োগ করেছেন উচ্চমূল্যের শাকসবজি উৎপাদনে। সুপরিকল্পনা, সাহস আর পরিশ্রমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে। তবে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় তিনি মনে করছেন কৃষিতে বড় বিনিয়োগের প্রয়োজন, বিনিয়োগ নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ধলেশ্বরী নদীর তীরে 100 বিঘা জমিতে আব্দুর রউফ মঞ্জুর কৃষি আয়োজন যেন এক সাহসী দৃষ্টান্ত। খোলা মাঠে বড় বিনিয়োগে দেশি বিদেশি নানা জাতের সবজি চাষ করে গড়ে তুলেছেন সফল এক কৃষি উদ্যোগ। আমার শুরুটা হলো 5 বিঘা দিয়া, আর এখন সেটা 100-র মতো। মানে চাইনিজ সবজি আছে, ছোট পেঁয়াজের চারা ফলাইছি, তারপরে আছে আবার চাইনিজ, তার চেয়ে বড় সাইডে আছে পেঁয়াজ, তারপরে আছে হলো সুইট কর্ন। এটা সুইট কর্ন? জি। এই যে বিট দেখা যায়, লাইন করে লাগানো আছে, দুইটা একটা। কিন্তু এই সফলের পেছনে আছে ঝুঁকি আর অনিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কারণে কখনো খরা, কখনো টানা বৃষ্টিতে নষ্ট হয় বীজতলা আর ফসল। এই জমিতে দেখেন সার দিছি, চাষ দিছি, এই যে বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে। অনেক বারবার এরকম হয়, দেখি যে 78%, 75%, 76% এরকম পার্সেন্ট দেখা যায় বৃষ্টি আসার সম্ভাবনা, কিন্তু ওই দিন কোনো বৃষ্টি আসে নাই। আগের বারে বীজ দিছিলাম, একদম গজায় নেই। যেখানে জার্মিশন 85% লেখা, সেখানে জার্মিশন হয়েছে আমার মনে হয় 15%, বাকিগুলো সব মার। একটা বন্যা হয়েছিল, বড় বন্যা, এই যেখানে দাঁড়ায় রয়েছি এখানে অনেক পানি ছিল, এখানে হাত উঁচা পানি ছিল, এখানে পরে আমার মাথা, আমি এখানে ডুবে যেতাম। সাঁতার দিয়ে ওখানে যাইয়া কিছুক্ষণ জিরাইতাম, আবার ওখান থেকে ওখানে যেতাম, এরকম মনে বোঝার জন্য যাই দেখতাম কি আছে। আবার মাঝে মধ্যে ডুব দিয়ে দেখতাম সবজির কি পরিস্থিতি। আরেকদিকে সব কিছুর খরচ আর বেশি, আবার যেই সময় ফসলটা উৎপাদন হয়ে উঠে বেচার যোগ্য হয় সেই সময় বাজারে দাম কম। বিনিয়োগ নিশ্চয়তা না পেলে একসময় কমে আসবে কৃষি উৎপাদন, যার প্রভাব পড়বে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তায়। এদেশের কৃষক বরাবরই একা, কখনো ছিল না পাশে কেউ, এখনো নেই। ভাগ্যকে মূলধন করে ফসল বনে, যদি ভাগ্য ভালো হয় গজায়, নতুবা পানির নিচে কিংবা খরতাপে পুড়ে ছারখার। অথচ এই কৃষির প্রতি যদি যত্নশীল হতো সবাই, তাহলে কৃষি অর্থনীতি দিয়ে এই বাংলাদেশের ভাগ্যের আরও পরিবর্তন হতে পারত, কৃষক আরও উন্নত হতে পারত, বলবান হতে পারত। মানিকগঞ্জের সিঙ্গার থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এনসিপি বলেছে জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি দিলে সনদে সই করবেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সনদের অসঙ্গতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামার কথা বলেছে এনসিপি। আক্তার হোসেনের রিপোর্ট। 25টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুক্রবার স্বাক্ষর হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ 2025। তবে ঐতিহাসিক সেই মুহূর্তে ছিল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের নেতারা। বলেন, সনদের আইনি ভিত্তি না থাকায় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার চাপেই কিন্তু সরকার এই কমিশন গঠন, ঐক্যমত কমিশন গঠন, সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং জুলাই সনদ পর্যন্ত এতদূর এসেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল, গণ অভ্যুত্থানকে, জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল,
আমরা এবার সেটা হতে দিব না। কিন্তু আমরা বলছি এখন এটার আইনি ভিত্তি দিতে হবে, আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে, এছাড়া এর কোনো অর্থ থাকবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি, বরং যারা আপোষ করেছে তারাই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম, ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন, সাংবিধানিক সংস্কার করুন, দেশের অর্থনৈতিক সংস্কার করুন। গণ অভ্যুত্থানের শক্তিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপি নেতারা সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ তোলেন। প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথা বলেছে এনসিপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দর্শকরা এবার বড় পর্দায় উপভোগ করছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ৭ ভাই চম্পা। রূপকথার গল্পকে সিনেমার পর্দায় দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলেই মনে করেন ছবির কলাকুশলীরা। রিপোর্ট আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা সাহিত্যের অমর লোকগাথার অবিস্মরণীয় কাহিনী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ৭ ভাই চম্পা। এখন বঙ্গের দখলে। বড় বাজেটের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বড় পর্দায় দর্শকরা এই সিনেমাটি উপভোগ করবেন বলে আশা করছেন ছবির সাথে সংশ্লিষ্টরা। আমি বলবো যে ৭ ভাই চম্পা একটা আলাদা ধরনের ছবি। এই ধরনের ছবি আমাদের এখানে অনেক দিন ধরেই হয় না। আমরা চেষ্টা করেছি ওই সময়টাকে ধারণ করতে এবং ওই লুকটাকে নিয়ে আসতে। এটা বলতে পারি যে মানুষ যখন এই ছবিটা দেখবে সে একটা ফ্যান্টাসির জগতে চলে যাবে। এইটা যারাই দেখবে তারাই মানে একটা নস্টালজিক ভাইব পাবে বা তাদের ছোটবেলায় ফিরে যাবে। টিমের একজন অংশীদার হিসেবে আমি নিজেও মানে দারুণভাবে উচ্ছ্বসিত, কারণ বড় পর্দায় একটা কাজকে দেখার আকাঙ্ক্ষা প্রতিটা শিল্পীরই থাকে। বহুল প্রচলিত ৭ ভাই চম্পা, জাগরে জাগরে। আমাদের দেশের দিকে তাকালে আমাদের কিন্তু পোশাকি চলচ্চিত্র বলতে একেবারেই নেই, তো সেই জায়গা থেকে কিন্তু ৭ ভাই চম্পা কিন্তু একটা দারুণ উদাহরণ হতে পারে। আমাদের ফিজিক্যাল ট্রেনিং, সোর্ড ফাইটিং, হর্স রাইডিং, বিভিন্ন আলাদা আলাদা জোনে আমাদেরকে গ্রুম করা হয়। এটার যে আয়োজন, এই আয়োজনটাই এত বড় যে এটাতে কাজ করতে খুব ভালো লেগেছে। এই জার্নিটা আমাদের সমগ্র বাঙালির একটা পুরনো গল্প, অনেক পরিচিত গল্প। ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটির আবেদন প্রত্যেক প্রজন্মকে ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন দর্শকরা। বড়দের কাছ থেকে শুনতাম ৭ ভাই চম্পার গল্প, আজকে বড় পর্দায় সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। কস্টিউম অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। আমাদের দেশে আসলে রূপকথা নিয়ে কাজ খুবই কম হয়েছে, যার মধ্যে যতটুকু হয়েছে এইটা একেবারে অন্যতম। শুক্রবার থেকে সিনেমাটি চলছে বসুন্ধরা সিটি ও সনি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সহ ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি মাইলফলক, তবে এটি ধর্মগ্রন্থ নয় যে এর বিরুদ্ধে কথা বলা যাবে না। সব মতবিরোধ দূর করে জুলাই সনদ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা মানবতা বিরোধী অপরাধের বিচারকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরুণদের কথা চিন্তা না করে আগামী নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আমি যেমন বাংলাদেশ দেখতে চাই শীর্ষ কর্মশালায় বক্তারা বলেন, আসলে নির্বাচনে প্রায় ৬ কোটি তরুণ ভোটার আছে। আগামীর বাংলাদেশ নিয়ে তরুণরা কি ভাবছে এই কর্মশালা থেকে তা উঠে আসবে বলে মনে করেন আয়োজকরা। তারা জানান, তরুণরা কিভাবে রাজনীতিতে অংশ নেবে সে বিষয়ে জরিপ পরিচালনা করা হচ্ছে কর্মশালায়। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীর এই কর্মশালায় অংশ নিচ্ছেন। ঢাকাসহ ৭টি বিভাগেও চলবে এই কর্মশালা। কর্মশালায় ছিলেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন।
গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। 2018 সালের 18 অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অগ্রদূত আইয়ুব বাচ্চু। 80 দশকের শুরুতে ব্যান্ড জগতে পা রাখেন এই প্রতিভাবান শিল্পী। চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু শৈশব থেকেই গানের প্রতি অনুরাগী ছিলেন। কিশোর বয়সেই গড়ে তোলেন ব্যান্ড গোল্ডেন বয়েজ, যার নাম পরে বদলে হয় আগলি বয়েজ। সেই ব্যান্ডে গিটার বাজাতেন বাচ্চু, আর গায়ক ছিলেন আরেক কিংবদন্তি কুমার বিশ্বজিৎ। তার সঙ্গীত যাত্রা এগিয়ে যায় সোলসের মাধ্যমে। পরবর্তীতে এলআরবি ব্যান্ড গঠন করে ব্যান্ড জগতে এক নতুন ধারা সৃষ্টি করেন তিনি। 4 দশকের দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে আইয়ুব বাচ্চু প্রকাশ করেছেন 16টি একক অ্যালবাম ও 12টিরও বেশি ব্যান্ড অ্যালবাম। সংস্কারের অভাবে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবনের বেহাল দশা। এসব ভবনের বেশিরভাগের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মীদের। ঝালকাঠি থেকে মানিক রায় তথ্য বিরোচিত আরও জানাচ্ছেন আলমুকসি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ঝালকাঠিতে স্থাপন করা হয় 97টি কমিউনিটি ক্লিনিক। স্বল্প বাজেটে হওয়ায় শুরু থেকেই ভবনের মান ছিল নাজুক। এর মধ্যেই 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এই ভবনগুলো আমরা একাধিকবার রিপেয়ার করার সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি, কারণ এখানে হলো স্যালাইন জোন, ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না। তো এগুলো আমরা মনে করছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে। দীর্ঘদিন প্রয়োজনীয় ঔষধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীরা পড়েছেন বিপাকে। উদ্বিগ্ন সেবাগ্রহীতারাও। ভবনের অবস্থা এতটা খারাপ যে প্রত্যেকটা রুম থেকে ছাদ থেকে পানি পড়ে। 9 মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই। এখানে অনেক রোগী এসে ফেরত যায়। ওষুধ পানি পাওয়া যায় না। আর ক্লিনিকের অবস্থা তো এখন যে পানি পড়ে, ওখান যে ছাদ পড়ে গুড়ি গুড়ি। 6-7 মাস ধরে ওষুধ নাই, এরপর বাথরুমে যাওয়ার জন্য পানি নেই। ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 30টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্বরই এর ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে। ভবনগুলো দ্রুত সংস্কার করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি সেবাগ্রহীতাদের। আল মুকসিদ, চ্যানেল আই। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের শিক্ষিকাদের করণীয় নিয়ে সেমিনার হয়েছে। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ জামায়াতুল মোদাররিসিন এর প্রধান কার্যালয়ে সেমিনারে সংগঠনটির সভাপতি এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহুদ্দিন প্রধান অতিথি হিসেবে ছিলেন। তিনি বলেন, দেশের উন্নয়নে শিক্ষিত মা প্রয়োজন। মাদকের ভয়াবহতা থেকে দেশকে বাঁচাতে সমাজের নারী ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেমিনারে নারী শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোরও দাবি জানানো হয়। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নরসিংদীর রায়পুরার রেল লাইনের পাশে পতিত জমিতে নানা রকম সবজির আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন 100-র বেশি কৃষক। রেল লাইনের পাশে পতিত 70% জমিতে এমন সবজি চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী উদ্যোগে খুশি কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। বাংলা লিংকের সহায়তায় ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ, ঔষধি সহ দেশীয় গাছের চারা। পরিবেশ রক্ষার এই অভিযাত্রায় যুক্ত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিশিষ্টজনেরা। সংবাদ শেষ করতে হবে যাবার আগে ফ্রেশ 8টায় ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলছে এনসিপি। স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে দাবি।
কয়েকটি দল জুলাই সনদে সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলাকারীরা ফ্যাসিস্ট বাহিনীর বলে মন্তব্য। আইএমএফ এর ঋণের পরবর্তী কিস্তি ছাড় অনিশ্চিত, এখনই না পেলেও চলবে বললেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। মানিকগঞ্জের সিংগাইরে শত বিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চ মূল্যের শাকসবজি চাষ, কৃষিতে বড় বিনিয়োগের প্রয়োজন নিশ্চয়তা মন্তব্য। এবং হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে ব্যাটিংয়ে বাংলাদেশ, ইনিংসের প্রথম 3 ওভারে 2 ওপেনারকে হারিয়ে চাপে টিম টাইগার্স।